আমি তো ওর অভিনয়টা করে দেবো, ভিএফএক্স অন্য মুখ বসিয়ে দেবে, খালি সব করে দিতে পারি। বল আমার অভিনয়টা এত উদ্ধত্ত অভিনয় নিয়ে করিস না। নাসরুদ্দিন সাহেব মাস্টার ক্লাসটা করে তারপর বিক্রম দা এনি কামব্যাক, এনি কামব্যাক? না, কোনো কামব্যাক নেই। দেখ আমি নিম্নমানের অভিনেতা, আমি একটু একটু করে শিখছি। আরে আমি ভুল করে সৈনিকে বলেছিলাম যে সৈনী আমার বাড়ির খুব কাছেই থাকে, এবং এরকম আমি খবর পেয়েছি যে ওরা কি অসাধারণ রেঁধে সবাইকে খাওয়াচ্ছে। আমি ভুল করে বলেছিলাম ও যদি আমার জন্য একটু রান্না করতে পারে। তার বদলে আমরা আজকে এখানে প্রমোশন করতে এসেছি, আড্ডা মারতে এসেছি। প্রমোশন করব না, আমি রান্না করব। এখন কোনটা? দুটো আমি একসাথে পারবো না। দিনে 24 ঘন্টা প্রমোশন করছিস? হ্যাঁ, তো তাই তো। তার বাইরে কিছু করছিস না? হ্যাঁ, না। বাড়ি থেকে রাজ্যিস না বরের জন্য? বরের জন্য সারাক্ষণ আমি কেন রাত দিয়ে যাবো? কোনোদিন রাজ্যিস না? মানে যবে থেকে প্রমোশন শুরু হয়েছে 15 দিন, গত 15 দিনে তুই একদিনও রাধিস না। 15 দিনের গত 15 দিনে রেডি যাবো। পিঠে পুলি তো বানিয়েছিলাম, পিঠে পাটি সাপটা করেছিলাম। এগুলো সময় লাগে না? ঠিক আছে, কিন্তু আমি খাইয়েছিস না? না, একটা পাটি সাপটাও খাইয়েছিস তোকে। এক্ষুনি আমি ওকে না এই 2 মাস তো আমি তো এক্ষুনি আমি ওকে বললাম যে ছবিটা রিলিজ হয়ে যাওয়ার পর 2 তারিখের পর তুই মানে আমাদের প্রোডিউসার অভিনব, দিব্য সবাই মিলে আয়, বাড়িতে খাওয়াবো। তাতেও বলেছে ও মাটন খায় না। ও হাতটা মুছে না। না, আমি বলছি তোমরা দুজন যদি এমনি থাকো, কোনো ইন্টারভিউ বা কিছু দিন না থাকে, তোমরা এত কথা বলো, তোমাদের আদৌ মানে কোনো উত্তর দেওয়া বাকি আছে কি? না রে, আর উত্তর দেওয়া বাকি নেই। এত কথা বলে বিক্রম, আমার প্রশ্নগুলো আমি যেচে উত্তরগুলো ও দেবে। আমাকে প্রশ্ন করবে, আমার সব যে প্রত্যেকটা প্রশ্ন কেমন আছো বলে দে। আমি কেমন আছি বল, আমি কেমন আছি তুই বলে দে। ও সব কিছুর উত্তর দিয়ে দেবে। একটা প্রশ্ন করলে ও এত কথা বলে দেয়, তারপর আমার কাছে আর কোনো উপায় থাকে না কিছু বলার। তাই আমি ডিসাইড করেছি এরপর থেকে যখন কোনো প্রশ্ন হবে, যেহেতু ওই বাদিকে ও বসে, ওর প্রোফাইলের ব্যাপার আছে, হ্যাঁ, সব ইন্টারভিউতে বাদিকে বসবে, সব উত্তরও আগে দেবে। আর এত উত্তর দেয়। আরে আমাকে বলতে 31 জানুয়ারি রিলিজ করছে আমাদের ছবি, অমর সঙ্গী 31 জানুয়ারি রিলিজ করছে বলে আমার দিকে তাকাচ্ছে। আর আমার কাছে তখন থাকে হচ্ছে একটাই তাহলে দূরের সিনেমা হলে, কাছের সিনেমা হলে, সব জায়গায় একটা লাইনই আমার জন্য থাকে, পুরো প্রায় ইউ বলে দেয়। বলবো না, এই ইন্টারভিউটা আমি কোনো কথাই বলবো না, পুরো তোর। যা তুই তো খাবি, তাই জন্য বলবি না। পুরো ইন্টারভিউটাই তোর। যা মানে আমি তো আমার যতদূর মনে হয়, যা বেটা জিলে আপনি জিলে, যা। যেভাবে তোমাকে ছেড়ে দিচ্ছে, আমার যতদূর মনে হয় তোমার ডাবিংও করে দিতে পারে কোনো একদিন। সবকিছু করে আমি তো ওর অভিনয়টা করে দেবো, ভিএফএক্স অন্য মুখ বসিয়ে দেবে, খালি সব করে দিতে পারি। বল আমার অভিনয়টা। হ্যালো, এত উদ্ধত্ত অভিনয় নিয়ে করিস না। নাসরুদ্দিন সাহেব মাস্টার ক্লাসটা করে তারপর বিক্রম দা এনি কামব্যাক, এনি কামব্যাক? না, কোনো কামব্যাক নেই। দেখ আমি নিম্নমানের অভিনেতা, আমি একটু একটু করে শিখছি। আমি চেষ্টা করছি আর ভালো কাজ করতে পারি। না না না, আমি মানি এটা, কিন্তু দেখ টার্গেটগুলো তো আলাদা হতে পারে। ও ধর নাসিরুদ্দিন শাহ হতে চায় জীবনে, আমি হতে চাই না, which is perfectly fine। তুই কি হতে চাস বল? সৈনী সরকার। না, আমি ও তো সৈনী সরকার অবশ্যই। ও আমি বলছি ধর কোন অভিনেতা ইন্সপায়ার করবে কাকে, এরকম তো একটা বিষয় থাকে। ওকে হয়তো নাসিরুদ্দিন শাহ ইন্সপায়ার করে, আমাকে করে না। কি করে? আর সেটাই তো জিজ্ঞেস হচ্ছে কি করে? শাহরুখ খান, দেবদা, রণবীর কাপুর। তো ঠিক আছে, বুম্বাদার নাম নিসনি কিন্তু তুই। বুম্বাদা তো ভাই আমাদের, মানে বুম্বাদা ইজ ডিফারেন্ট। বুম্বাদা ইজ এন ইমোশন। এই জায়গাটাই আমি কেটে পাঠাবো, দেখো বুম্বাদা তুমি। বুম্বাদা ইজ এন ইমোশন ডেফিনেটলি। যে ধর এটা বুম্বাদাও জানে, আলাদা করে বলার কিছু নেই, যে উনি আর এটা বলেন উনি, যে প্রত্যেক 5-7 বছরই উনি নিজেকে রিডিসকভার করেন, যে প্রত্যেক 5-7 বছরই উনি নিজেকে নতুন করে ভাঙার চেষ্টা করেন, নতুন রকমের চরিত্র অ্যাটেম্প্ট করেন। উনি এমন ডিরেক্টরদের সঙ্গে কাজ করেন যারা ওনাকে আবার নতুন করে এক্সপ্লোর করবেন। এইটা করতে পারা এতগুলো বছর ধরে, আমি জানি না যে আর কবে কেউ কোনোদিন করতে পারবে কিনা, বাট ইট ইজ আনবিলিভেবল, ইম্পসিবল। সুতরাং আমি জানি না বুম্বাদা দ্বারা ইন্সপায়ার্ড হলেও ওটা করতে কতদিন পারবে সেটা আমার কাছে একটু অজানা এই মুহূর্তে আর কি। না, আমি বলছি তোমরা যখন দুজনে এমনি যে কোনো ব্যাপারে ধরো টিমেতে আলোচনা হচ্ছে, কতক্ষণ তোমরা সব থেকে বেশি কতক্ষণ তোমরা সিরিয়াস থাকতে পেরেছো? মানে আমার যেটুকুনি দেখে পরপর ইন্টারভিউগুলো দেখে মনে হলো যে কয়েকটা শব্দ যায় সিরিয়াসনেসের মাধ্যমে। তোর মনে হয় না আমরা সিরিয়াস? প্রচন্ড, ওটাই জানতে চাইছি। তোর মনে হয় যে আমরা সিরিয়াস না কাজের ব্যাপারে? কাজের ব্যাপারে প্রচন্ড সিরিয়াস, তারপরে আর কি নিয়ে সিরিয়াস হবে? কাজ দিয়ে আমাদের হয়ে গেছে, মানে সেটা আমরা দেখিয়ে ফেলেছি। তো সারাক্ষণ এত সিরিয়াস থেকে তো লাভ নেই। ঠিক আছে, আর কেন তোর মনে হলো যে আমরা সিরিয়াস নই? না, তোমাদের পুরো আলোচনাটাই চলে যায় আর টম অ্যান্ড জেরির মানে এই যে পারফরম্যান্স, ও তোমাদের তো টম অ্যান্ড জেরির পারফরম্যান্স কি বলছিস? টম অ্যান্ড জেরির পারফরম্যান্স, টম অ্যান্ড জেরি অ্যাক্টিং করছে এটা।
না না আমি বলছি কত টম অভিনয় অ্যান্ড আমাদের। জেরির মতো, টম অ্যান্ড জেরি। ইন্ডাস্ট্রিতে আমি তুচ্ছ নগণ্য, কালকে সবে। কাল গতকাল হ্যাঁ 26শে জানুয়ারি শুরু আমি করেছি। আমি যত সবাইকে দেখি আমার নতুন লাগে। তোর এত তুই নতুন না রে, হ্যাঁ অনেক অনেক বছর হয়ে গেছে। এজ ইজ আ ট্র্যাপ। আরে তোর বয়স নিয়ে তো আমরা আলোচনাই করছি না, তোর এক্সপিরিয়েন্স ইজ অলসো আ ট্র্যাপ নাও। তো যাই হোক, আমি প্রথম ইন্ট্রোডাকশনটা হয়েছিলাম এরকম ভাবে শুরু করব, ভূত আমার ভূত, পেতনি আমার জি, প্রেমিকা আমার ভূত হলে। তুমি ওটা বলে দাও, আমারটাও বলে দাও। হ্যাঁ দেখে কি বললাম তোকে আমি? বল তুই সবার লাইনটা বলে দে। বাবা আমি তো ভাবছি আমার শুটিং এও আমার লাইনগুলো বলেনি আমার। তোমার ভাগ্য আমি বাড়ি যাবো, আমি আর ভালো লাগছে না। যাই হোক, একটা মানে ভূতের সিনেমা কিন্তু প্রেমের সিনেমা, এই 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 কম্বিনেশনটা কেমন লাগলো? প্রেমের গল্পটা তো বুঝতেই পারছি, কিন্তু ভূতের মোড়কে ইউজ করাটা তোমাদের কেন, তোমরা কেন এই গল্পটার জন্য হ্যাঁ বললেছিলে? কেন বল, এই একই প্রশ্ন না, কেন আমরা গল্পে হ্যাঁ বলেছি বল? না না, গল্পটা কেন তোমাদের হ্যাঁ বলেছে এবার বলো। বেটার একটু ভালো একটু ভালো। শোন, আমরা এই গল্পে কেন হ্যাঁ বলেছি, কারণ এমনি আমাদের কাছে যে ঝুড়ি ঝুড়ি অসাধারণ গল্প প্রত্যেকদিন আসে তা তো না। তার মধ্যে যে গল্পগুলো ভালো লাগে সেগুলো কি করে না বলবো বল? কারেক্ট। তো এই গল্পটার মধ্যে একটা ব্যাপার ছিল, একটা প্রেমের ছবি, অ্যান্ড প্রেমের ছবি কিন্তু একখানা অন্য মোড়ক আছে যেটা তুই বললি। আর এখানে ভূতের গল্পটা, এখানে কিন্তু ভূত ভয় পাওয়ানোর জন্য ভূত নয়, এখানে ভূতের গল্পটা, ভূতটা আসে হয়তো প্রেমটাকে আরো বেশি মজবুত করার জন্য। ভালোবাসা তো যুদ্ধের থেকে কম কিছু নয়। শরীরে হোক বা অশরীরে, প্রেমটা আমি তোর সাথেই করবো, ব্যাস। ব্যক্তিগত জীবন দিয়ে তোমরা কি ভাবো, মানে তোমাদের ধারণাটা জানতে চাইছি যে প্রত্যেকটা জার্নি আমরা বলি না, যদি না জার্নিটার মধ্যে চড়াই উতরাই থাকে, জার্নিটার মর্ম আমরা বুঝি না শেষে গিয়ে। প্রেমের ক্ষেত্রেও তোমরা কখন রিয়েলাইজ করেছো বা আদৌ করেছো যে মানে ভাঙনটা বা খারাপ সময়টা দেখেছো বলেই সেই প্রেমটা বা সেই সম্পর্কটা, বন্ধুত্বও হতে পারে, সেটা আলটিমেটলি তোমাদের অনেক মনের কাছে থেকে গেছে? মানে স্মুথ জার্নি হয়নি বলেই ওটা অনেক স্পেশাল। ইন জেনারেল তো জীবন ইন ইটসেলফ খুব একটা স্মুথ না, তার মধ্যে চড়াই উতরাই থাকবেই, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে থাকবে। তো প্রেম তো জীবনের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে না, তাই হবে। তো যে কোনো মানুষ যদি আমাদের সারা জীবন একটা মানুষের সঙ্গে কাটাতে হয়, তাহলে সেই জার্নির মধ্যে তো ডিফিকাল্ট টাইম আসবে, ভালো সময় যাবে, আনন্দ করব, কষ্ট পাবো, সব থাকবে। কিন্তু এই সবটা যদি একটু একটু করে আমাদের বাঁধনটাকে আরও স্ট্রং করতে পারে, তাহলে সেটা সারা জীবন টিকে যাবে। মানে আমার মনে হয় যে একে অপরকে প্রায়োরিটাইজ করতে পারা খুব ইম্পর্টেন্ট। মানে আমার কোথাও একটা যদি সৈনী আমার অমর সঙ্গী হয়, সৈনী যদি আমার কম্প্যানিয়ন হয়, তাহলে কোথাও একটা ওর ভালো লাগা, ওর চাওয়া, ওর পাওয়া আমার জীবনের প্রায়োরিটি হতে হবে। আমি যদি শুধুমাত্র নিজেকে প্রায়োরিটাইজ করতে শুরু করি বা সেটাই যদি আমার জীবনে লক্ষ্য হয়, তাহলে তো অন্য মানুষটা আমার সঙ্গে ভালো থাকবে না কোনোদিন। সুতরাং এই সবটা ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস জার্নি কল লাইফ। প্রেমও তার মধ্যে আমার মনে হয়। সৈনিধি, তুমি এরকম ফেস পেরিয়েছো যে সময়টা স্মুথ যায়নি বললেই সেটা ফাইনালি তোমার কাছে খুব মেমোরেবল হয়ে গেছে? ভালো সময় আর ছোটবেলায় একটা সময় থাকে না, দেখবি তোর যে এখন তো আমাদের কাছে অনেকটা সবকিছু এখন তো একটা স্টেডি, মানে এখন আমি চাইলে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি, মানে ঠাকুরের কৃপায় সেই সামর্থ্য আছে আমার কাছে, আমি চাইলে কোথাও ঘুরতে যেতে পারি, ভালো হোটেলে থাকতে পারি। যে সময় কিচ্ছু ছিল না, সেই সময় যারা বন্ধু ছিল, যখন আর কি পকেটে 5 টাকাও থাকতো না, ঠিক আছে, মানে গাছটা তোমার বন্ধু ছিল। হ্যাঁ ওই তুই কি করে জানলি? ও আচ্ছা পড়েছি, শুনেছি। তো ওই সময় যে বন্ধুত্ব, যখন আর কি এই বাসের এতে উঠে, মানে কি বলে, দরজা দিয়ে উঠে ওই বাসের দরজা দিয়ে নেমে যেতাম যাতে ভাড়া দিতে না হয়, ঠিক আছে, সেই সময়ের যে বন্ধু, যে সব সময় খুব কঠিন সময়ে যে পাশে থাকে, যে সবটা জানে আর কি, তো সেই সময়ের একটা বন্ধু। তো মাঝখানে আমি যখন আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করছি, তখন আমি এখানে চলে এলাম, বাড়ি ভাড়া নিলাম। তো মাঝখানে ওই বন্ধুর সাথে ফোনে কথা হতো টুকটাক, কিন্তু একটা খুব সময় আর কি আমি ওর সাথে আর কি আর সেইভাবে যোগাযোগ করা হয়ে ওঠেনি আর কি। কথা বলতাম, কিন্তু ওর কোনো ও কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেইটার আমার শোনা হয়নি, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে যখন আমার একটু পায়ের তলার মাটি শক্ত হলো, তখন আমার আবার ওর কাছেই ফিরে যেতে ইচ্ছে করলো। তখন আমার মনে হলো যে না, মানে এই বন্ধুটাকে, আর আমি তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই তো আমায় কখনো, আমাকে ফোন করে কোনো কমপ্লেন করেনি যে তুই কেন আমাকে সময় দিস না। এখন তো সবাই খুব অভিযোগ করে সব কিছু নিয়ে, হ্যাঁ দেখা হলে কিরে তুই তো পাত্তাই দিস না ভাই, তুই তো বাড়িতেই রাখিস না, কিরে তুই দেখাই করিস না, এরকম একটা থাকে। তো কিন্তু ও কোনোদিনও আমাকে কোনো অভিযোগ করেনি। তো কিন্তু ফাইনালি আমি ওর সাথেই আবার ওর কাছে আবার আমি ফিরে গেলাম আর কি একটা সময়, যেখান থেকে আমার মনে হলো যে না, মানে এই বন্ধুত্বটা যদি হারিয়ে যায় তাহলে আমার মানে ঝগড়াঝাটি হতে পারে, সমস্ত কিছু হবে, মান অভিমান, কিন্তু একে আমাকে সাথে রাখতে হবে আর কি। আমার জন্য খুব স্পেশাল, খুব প্রেশিয়াস।
যে অভিযোগ করে না যে বন্ধুটার কথা বললে, সম্পর্কের ক্ষেত্রেও তো তাই, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, যে যদি কেউ অনেক অভিযোগ করতো এমন মানুষটা যদি কথা বলা বন্ধ করে দেয়, যে ঠিক আছে মানে তুমি বুঝতে পারছো যে সব অভিযোগগুলো তার দিক থেকে কমে আসছে, সেই সময়টা কি কাজ করে, মানে তোমরা কিভাবে ওই সময়টা ডিল করো? যে আগে অনেকটা বলতো হ্যাঁ তুমি কেন লেট করে ফিরলে, হ্যাঁ ওটা কেন করলে, হঠাৎ করে ধীরে ধীরে বলা বন্ধ করে দিচ্ছে, হয়তো সেটা বুঝতে পারছো। এইরকম মানুষ, অভিযোগ করার মানুষ এমনিতে মানে আমি খুব একটা অভিযোগ নিতে পারি না আর কি, মানে আমি অভিযোগ খুব একটা করিও না। আমার মনে হয় যে তার যার সময় মতো সে ঠিক চলে আসবে, করে নেবে আর কি। খুব অভিযোগের মানে নেই আর কি, সুযোগ নেই আর কি, আর করাও হয়ে ওঠে না। আমার সব অভাব অভিযোগ আমার মায়ের কাছেই আর কি। তুমি ধরো করো না, কিন্তু তুমি এমন কোনো হয়তো বন্ধু, এই যে বন্ধুটার কথা বললে, হ্যাঁ মানে ওই তো বললাম, মানে ও অভিযোগ করেনি বলেই তাই জন্য আবার আমি ওর কাছে, মানে ও যদি অভিযোগ করতো তাহলে হয়তো আমি ওর থেকে পালাতাম। অভিযোগ করেনি বলেই, হ্যাঁ অভিযোগ করেনি বলে একটা সময় পর আমি ওর অস্তিত্বটাকে মিস করা শুরু করলাম, যে না মানে অনেক আশেপাশে এখন আমি এসছি, এখন আমার গাড়ি আছে, এখন আমি এখানে যেতে পারবো, কিন্তু যে আমার ওই সময়ের বন্ধু, যে আমাকে সাপোর্ট করেছে, যখন আমাকে, যে আমার পাশে থেকেছে সমস্ত সময় ক্রাইসিসের টাইমে, সেই বন্ধুত্ব যদি আমি এখনকার এই মানে শো বিজনেসের চক্করে যদি আমি সেই বন্ধুত্বটাকে হারাই, তাহলে আমার মত থেকে আর অভাগা কেউ হবে না আর কি। তো তাই জন্য মানে আমি ঠিক সময় বুঝে গেছি, আর আবার আমাদের মধ্যে হ্যাঁ 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 তো এখন আর কি আমাদের এরকমও হয় মাঝে মাঝে যে প্রায় সারা রাত আমরা ফোনে কথা বলি। মানে আমার সেই সময় বয়ফ্রেন্ড আর কি ভাবতো যে আমি বোধহয় একটা করে প্রেম করছি আর কি, কারণ আমাদের এত কথা, কারণ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তো দুজনকে ফ্যামিলিকে চিনি, সবটা জানি আর কি, মানে কোনো কিছু মানে দুজনের কাছে নেকেড, এইরকম একটা ব্যাপার আর কি। তো প্রচুর কথা আমাদের মধ্যে, আর কথা না বললেও কথা আছে, যদি কথা নাও বলি তাহলেও বুঝে যাই যে কি চলছে ভেতরে। বিক্রমদা কি সুন্দরভাবে বললো, খুব সুন্দরভাবে বলেন। অমনি কি আজ জানি নাকি তুই? অদ্ভুত। তুমিও মুগ্ধ হয়ে শুনছিলে সেই জন্য? না, আমার কাছে উল্টো বিষয়টা। আমার কাছে না, ধর আমি আমার নিজের কঠিন সময় আমার বন্ধুদের এত কাছে পেয়েছি, তারা আমাকে যেভাবে আমার পাশে থেকেছে, আমায় মনের জোর দিয়েছে, সামলেছে, আমার মনে হয় যে আমার যারা খুব কাছের বন্ধু, আমি কোথাও একটা বোধহয় তাদেরকে কম দিতে পেরেছি, তারা আমাকে অনেক বেশি দিয়েছে। এবং সেখান থেকে আমারও রিয়েলাইজেশন যে কোন মানুষগুলো আমি জানি যে একদম ধর জীবনের যে কোনো সিচুয়েশন, যে কোনো ক্রাইসিসে আমার পাশে থাকবেই, এবং সেই মানুষগুলোকে আমি হারাতে চাই না কোনোভাবে। এবার তাদেরকে পাশে রাখতে গেলে আমাকেও তো তাদেরকে কিছুটা দিতে পারতে হবে, হয়তো তাদের দেওয়ার ক্ষমতা বেশি, তারা হয়তো অনেক বেশি ভালোবাসা দিতে পারে, বাট এটা আমায় উইথ টাইম শিখতে হয়েছে। যে আগে হয়তো আমি অনেক বেশি ধর কাজের পিছনে দৌড়নো, আরও চারটে বেকার ধর বাজে জিনিসের সময় ইনভেস্ট করা, যেগুলোর রিফ্লেকশন আমার জীবনের ওই ইম্পর্টেন্ট মানুষগুলোর মধ্যে আমি দেখতে পারবো না। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই গত বেশ কয়েক বছর আমি রিয়েলাইজ করেছি যে কোন মানুষগুলোর সঙ্গে আমি নিজের জীবনে সব থেকে বেশি সময় কাটাতে চাই, কাদের ইম্পর্টেন্স দিতে চাই, কাদের পাশে থাকতে চাই, এবং কিভাবে তাদেরকে পাশে রাখতে চাই। এটা আমার রিয়েলাইজেশন একখানা। আর আই এম ভেরি গ্রেটফুল যে আমি কিছু এমন মানুষ পেয়েছি পরিবারের বাইরেও, বন্ধু, যারা নিজেদের ভালো মন্দ না ভেবে আমার প্রয়োজনে আমার পাশে দাঁড়াতে পারে। এটা খুব রেয়ার, এরকম হয় না। তোমরা দুজনেই তো প্রাইভেট পার্সন, মানে তোমাদের হয়তো গেট টুগেদার পার্টি বা এগুলোতে দেখা যায়, কিন্তু তোমাদের সার্কেলটা খুব ক্লোজ, সেটা বোঝা যায়। তোমাদের সোশ্যাল মিডিয়া বলো বা তোমাদের যাপন যেটুকুনি যারা একটু তোমাদের চেনে সেখান থেকে দেখে, সে জায়গা থেকে এই যখন ফিল্টারটা তোমরা করে নিতে শুরু করেছিলে জীবনের একটা স্টেজে যাওয়ার পরে, তখন ওই হয় না যে তাদেরকে একটা সময় খুব কাছের ভাবতাম, তাদেরকেও তো হয়তো দূরে সরিয়ে দিতে হয়। এই সময়টা তোমাদের মাইন্ড মানে কি মেন্টাল ইয়েটা চলে? দূরে সরিয়ে দিতে হয় না, জানিস তো, নানান মুহূর্ত, সিচুয়েশন, এক্সপিরিয়েন্স আপনি আপ হয়ে যাবে। হ্যাঁ, সিচুয়েশন তোকে ঠিক মানুষকে কাছে এনে নেবে, আর ভুল মানুষ বা তোর জন্য যে ভুল মানুষ বলে তো আলাদা করে কিছু হয় না, তোর জন্য ভুল, তোর মানে তুই যে মানুষটা, তুই যেভাবে জীবনটাকে দেখিস, তুই যেভাবে ভাবিস, তুই যেভাবে বন্ধুত্বকে দেখিস, সম্পর্ককে দেখিস, ঠিক একটা সময় পর তারা দূরে সরে যায়, আর যে মানুষগুলোকে তোর জন্য ভালো, সেই মানুষগুলো তোর আশেপাশে থেকে যায়। এটা নেচার, মানে এটা আমাদের করতে হয় না, প্রকৃতি করে নেয়। ঈশ্বর কিছু একটা শক্তি আর কি জিনিসটা করে দেয় আর কি, মানে ঠিক একটা ফিল্টার ছাঁকনি দিয়ে, তোকে আলাদা করে খুব একটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে না, জীবন একটা ঠিক ছেঁকে ঠিক হয়ে যায় আর কি। এটা আমার মনে হয় সবসময় সত্যি, তোর জন্য যেটা ভালো, যেটা ঠিক হবে সেটা ঠিক হবে আর কি। মানে এই পজিটিভটা, মানে এটা তো আমার মনে হয় মানে আমার অনেক কিছু খারাপ, অনেক কিছু সব মানুষের সাথেই হয়েছে, আমার একার সাথে তো হয়নি। আমার একার স্ট্রাগল এত বড়, ওর জীবনেও প্রচুর কিছু হয়েছে, তোর জীবনেও হয়েছে। তো
সেই চড়াই উত্তরের মধ্যে দিয়ে একটা সময় পর ঠিক তোমাকে ঠিক মানুষের কাছে এনে তোমাকে ফেলে দেবে। হ্যাঁ, কিন্তু সেই মানুষগুলোকে ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, সেটা প্রকৃতি করবে না, কিন্তু ওইটা তুমি প্রকৃতির হাতে ছাড়লে কিন্তু হবে। আর সবসময় শুধুমাত্র মানে গ্রাউন্ডেড থাকো। তোমার যে বিপদে যে সময় তুমি কিচ্ছু ছিলে না, মানে ভালো সময় তো ওই যে বললাম পকেটে টাকা আছে মানে তো সবকিছু আছেই, কিন্তু যে সময় তোমার পকেটে টাকা ছিল না, যখন তোমার কাছে ওই পাওয়ারটা ছিল না, যখন তোমার কাছে ফেমটা ছিল না, যারা তোমাকে দুবেলা খাবার দিয়ে তোমাকে তোমার এটা করেছে আর কি, ফুলফিল করেছে, তোমার খিদেটাকে মিটিয়েছে, তৃষ্ণা মিটিয়েছে, সেই মানুষগুলো, মানে খাবারটাকে আমি একটা মেটাফার হিসেবে বলছি, যে তোমার ঠিক মানে নিডগুলোকে ফুলফিল করেছে, সেই মানুষগুলোকে তুমি যদি, তাদের সাথে হয়তো কোনো বিষয় নেই, তাদের তোমার মতবিরোধ হতে পারে, মান অভিমান চলতে পারে, রাগ হতে পারে, সব হতে পারে, অশান্তি হতে পারে, কিন্তু তুমি তাহলে অকৃতজ্ঞ। সেই মানুষগুলোকে, সেই বন্ধুদেরকে তুমি যদি সরিয়ে দাও, তাদের সম্পর্কে বাজে কথা বলো বা যাই বলো না কেন, তাদের সম্পর্কে একটা খারাপ রিউমার স্প্রেড করো, তাহলে তার থেকে অকৃতজ্ঞ আর অভাগা লোক আর হয় না জীবনে। তাহলে একটা জিনিস যদ্দূর তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা দুজনেই জীবনেই অকৃতজ্ঞ মানুষ দেখেছো, তো সবাই দেখেছে। হ্যাঁ, আর বারবার নিজেকে বলেছে এই অকৃতজ্ঞ কখনো না হই, আমি যেন কখনো না। হ্যাঁ, কিন্তু এদের সঙ্গে কখনো কনফ্রন্টেশনে গেছো যে তোর জন্য এত করেছিলাম, তোর একবার মানে সেটা কখনো ভেতরে নেই যে এইরকম হয়ে গেল? না, আমি তো এটা বিশ্বাসী নই, মানে আমি এইরকম কনফ্রন্টেশনে বিশ্বাসী নই। আমি কনফ্রন্টেশন কার সঙ্গে করব? যা আমি জানি যে এই মানুষটা হয়তো ইচ্ছা করে করেনি, হয়তো অনিচ্ছাকৃত হয়ে গেছে কিছু, তাকে হয়তো কনফ্রন্ট করবো। যে বোঝে না তাকে আর আলাদা করে, মানে সে বুঝবে না কোনোদিনও, তাকে হয়তো তার সময় বোঝাবে, আমি নই সেই, তার নিজের জার্নি তাকে বোঝাবে, আমার দায়িত্ব না। এক্স্যাক্টলি, তার নিজের জার্নি তাকে বোঝাবে, আমি সেই মানুষটা নই তাকে বোঝানোর জন্য। আমি আমার ভাগেরটা বুঝে গেছি, আমি শুধরে নেব আমার ভুলগুলো, সেটা আমার দায়িত্ব, তো তার ভুল শুধরে দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার ট্রেলারটা দেখেই যেটুকুনি মনে হয়েছে যে তোমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত খুনসুটি, রাগ, ভালোবাসা, সেটাই খুব ইন্টারেস্টিং দেখতে লাগছে। লোকজন যদি জানতে পারে তুই ভূতের সাথে ঘর করছিস, লোকজন তোর প্রেমে পড়বে। আর আমার অন্য কোনো মেয়েকে পছন্দ না। তার মানে তোর এখন ছেলেদের পছন্দ? যে কোনো প্রেমের গল্পে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে একটা গল্পের বুনট হয়, তো তার মধ্যে মান অভিমানের পালা থাকে, খুনসুটি থাকে, আনন্দ থাকে, ইয়ার্কি ফাজলামো থাকে, ওদের প্রেমের মুহূর্ত থাকে, এই সবটা মিলিয়ে অমর সঙ্গীও। এর বুনট আলাদা করে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে এমন অনেক কিছু রিভিল করতে হবে যেটা এই গল্পের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা করতে পারবো না। একটা চ্যাপ্টার শেষ না হলে নতুন আরেকটা শুরু করা যায় না। তবে ইদানিং পাস্টে দেখা যাচ্ছে, রিসেন্ট পাস্টে, সেটা বলিউড বলো বা টলিউড বলো, দুটো ক্ষেত্রেই ওই নিখাত প্রেমের গল্প, মানে একটা সারল্য ভরা প্রেমের গল্প এখন সত্যি কমেছে, দর্শকরাও বলে, এবং দর্শকদের মধ্যে থেকেও, আমাদের মধ্যে থেকেও, মানে আমি সারল্যটা কমে গেছে, আমাদের মধ্যে থেকেও তো সারল্য অনেক কমে গেছে। মানে আমার মাকে 62 বছর বয়সেও আমি দেখি যতটা সে সরল, মানে আমি তো এই বয়সে ততটা সরল নই। প্রেমের গল্প একটা কে? আমি। ওরে বাবা, আমি সরল না বল? তুই দেখছিস এতদিন আমাকে স্কেলের মতন দেখতে তোমার। কার মতো? স্কেলের মতো এত সরল। ইন্টারভিউ শেষ, আর আজকে ইনসাল্ট আমি নিতে পারছি না। আচ্ছা, না ঠিক আছে, আমরা একদম শেষ প্রশ্ন করব একটা, যেহেতু সিনেমার নাম। হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা একদম, হ্যাঁ, আইজাক নিউটন লাস্ট করেছিল। সেটা হলো এমন একটা এক্সপিরিয়েন্স যেখানে যাকে জীবনে অমর সঙ্গী ভেবেছিলে তাকেই পরে ভেবেছে অমর জঙ্গি। এর উত্তর সৈনী দেবে। আমার কাছে উত্তর নেই। আমার কোনো প্রাক্তন প্রেমিকা, নাম না, ঘটনা, একটা এক্সপেরিয়েন্স। না, আমার কোনো প্রাক্তন প্রেমিকা আমার কোনোদিন অমর জঙ্গি বলে মনে হয়নি। বিপদ সংকুল কাউকে লাগেনি? লেগে থাকলেও অমর জঙ্গি হয়তো মনে হয়। আরে জঙ্গি বলতে আমি লিটারালি গ্রেনেড ফেনেড নিয়ে দৌড়তে বলছি না। আমার এরকম তো হয়েই থাকে। ধর যে কোনো একটা প্রেম যদি খুব খারাপ ভাবে শেষ হয়, তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষ হয়, তাহলে এরকমটাই মনে হয়। কিন্তু আবার সময়ের সাথে বুঝতে পারি যে ওটা কেটে গেছিল, সেটাই ভালো হয়েছে আমার জন্য আর কি, যে ওটা থেকে গেলে বরঞ্চ জীবনটা আরো কমপ্লিকেটেড হতো। সুতরাং একবার ওইটা বুঝে গেলে আর কাউকে অমর জঙ্গি মনে হয় না। কারেক্ট, সঙ্গীও নয়, জঙ্গিও নয়, কোনোটাই না বাবা। সামনে কিন্তু ঘোর দুর্যোগ। ভালোবাসা তো যুদ্ধের থেকে কম কিছু নয়। আমাদের সিনেমা অমর সঙ্গী রিলিজ করছে 31 জানুয়ারি। আপনার অমর সঙ্গী বা অমর সঙ্গী নয় এমন কোনো সঙ্গীকে নিয়েও আপনি এসে ছবিটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই কানে কানে এসে জানিয়ে যাবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।